RS বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত সুভাষ মুখোপাধ্যায় রচিত লোকটা জানলই না এই কবিতাটির অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এ প্রসঙ্গে বলে রাখি, অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। অনুশীলনীর 1 দাগের প্রশ্ন, কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তরে লিখবে কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম পদাতিক। 2 দাগের প্রশ্ন, তাঁর লেখা দুটি গদ্য গ্রন্থের নাম লেখো। উত্তর লিখবে কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা দুটি গদ্য গ্রন্থ কাঁচা পাকা ও ঢোল গোবিন্দের আত্মদর্শন। 2 দাগে চলে আসছি। এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 দাগের প্রশ্ন, বাঁদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে, এখানে বাঁদিকের বুক পকেট বলতে কি বোঝানো হয়েছে? উত্তর লিখবে কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত লোকটা জানলই না কবিতা থেকে উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে বুক পকেটে আমরা সাধারণত টাকা পয়সা বা প্রয়োজনীয় জিনিস রাখি, পকেট থেকে যাতে কিছু হারিয়ে না যায় এজন্য আমাদের পকেট সামলে রাখতে হয়। ঠিক সেভাবেই কবিতার লোকটি সারা জীবন অর্থ সম্পদকেই বেশি প্রাধান্য দেয় এবং নিজের অর্থ সম্পদ সামলাতে সামলাতেই সারা জীবন অতিবাহিত করে ফেলে। তার কখনো হৃদয়ের অনুভূতি বোঝার অবকাশ হয় না। অর্থাৎ বাঁদিকের বুক পকেট বলতে লোকটার অর্থ সর্বস্ব জীবনকে বোঝানো হয়েছে। 2 দাগের প্রশ্ন, ইহকাল পরকাল এই শব্দদ্বয় এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর লিখবে কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত লোকটা জানলই না কবিতায় ইহকাল পরকাল শব্দদ্বয়ের উল্লেখ আছে। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে ইহকাল শব্দের অর্থ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়, পরকাল শব্দের অর্থ মৃত্যুর পরবর্তী সময়, যে সময়ের কথা মানুষের কাছে অজানা। আলোচ্য কবিতার লোকটি শুধু অর্থ সম্পদের চিন্তা করেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাটিয়ে দেয়, জীবনকে উপভোগ করা তার হয়ে ওঠে না। এভাবে তার ইহকাল নষ্ট হয়। আর জীবিত অবস্থায় তিনি যেহেতু কোনো ভালো কাজই করেন না, তাই তাকে কেউ মনে রাখে না। এভাবে তার পরকালও নষ্ট হয় বলে মনে করেছেন কবি। 3 দাগের প্রশ্ন, কবিতায় লোকটির 2 আঙুলের ফাঁক দিয়ে কি খসে পড়ল? উত্তর লিখবে সুভাষ মুখোপাধ্যায় রচিত লোকটা জানলই না কবিতায় আমরা এমন এক চরিত্র পাই যে সারা জীবন অর্থ সম্পদ সামলাতে সামলাতেই কাটিয়ে দেয়। সে কোনোদিনও হৃদয়কে উপলব্ধি করে না। এভাবে জীবনের প্রকৃত মাধুর্য বুঝে ওঠার আগেই 2 আঙুলের ফাঁক দিয়ে তার জীবন খসে পড়ে, অর্থাৎ সে মৃত্যুবরণ করে। লোকটা অর্থের লোভে এতটাই আচ্ছন্ন হয়েছিল যে কখন মৃত্যু এসে তার দরজায় কড়া নাড়ছে তিনি বুঝে উঠতে পারেননি। এই আকস্মিক ও করুণ মৃত্যু যেন অর্থের লোভের কাছে তার প্রাণের তুচ্ছতাকে আরও গভীরভাবে তুলে ধরে। এবারে চলে আসছি 4 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি, তাকে এরকম বলার কারণ বুঝিয়ে দাও। উত্তর লিখবে সুভাষ মুখোপাধ্যায় রচিত লোকটা জানলই না কবিতায় উল্লিখিত আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে মানুষের হৃদয়। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে আলাদিনের আশ্চর্য প্রদীপ নিয়ে আরব্য উপন্যাসে জনপ্রিয় কাহিনী রয়েছে। আলাদিন নামক এক ব্যক্তি একটি আশ্চর্য প্রদীপ পেয়েছিল, যে প্রদীপ ঘষলে তার মধ্যে থেকে বেরিয়ে আসতো একটি জিন, যে তার মালিকের সমস্ত ইচ্ছে পূরণ করত।
ঠিক সেভাবেই আলোচ্য কবিতায় আমাদের হৃদয়কে আলাদিনের আশ্চর্য প্রদীপের সাথে তুলনা করেছেন কবি। কবি মনে করেছেন আমাদের হৃদয়ের জোরে আমরা অনেক অসাধ্যকে সাধন করতে পারি, সাধারণ থেকে নিজেদেরকে অসাধারণের পর্যায়ে নিয়ে যেতে পারি। তবে আলোচ্য কবিতার লোকটি অর্থের লোভে আজীবন এতটাই আচ্ছন্ন হয়েছিল যে সে হৃদয়ের অস্তিত্ব উপলব্ধি পর্যন্ত করতে পারেনি। এবারে চলে আসছি 3 দাগে। এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর কয়েকটি বাক্যে লেখো। 3-এর 1 দাগের প্রশ্ন, লোকটা জানলই না। পংক্তিটি দুবার কবিতায় আছে, এই পংক্তিটি একাধিকবার ব্যবহারের কারণ কি? উত্তর লিখবে সুভাষ মুখোপাধ্যায় রচিত লোকটা জানলই না কবিতায় এমন একজন লোকের কথা রয়েছে যে আজীবন অর্থ সম্পদকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে তাকে উদ্দেশ্য করে লোকটা জানলই না উদ্ধৃতিটি কবিতায় দুবার ব্যবহৃত হয়েছে। প্রথমবার ব্যবহৃত হয়েছে লোকটা বাঁ দিকের বুক পকেট তথা গচ্ছিত টাকা কড়ি সামলাতে সামলাতে নিজের হৃদয়ের সন্ধান কখনো পাননি তা বোঝাতে, আর দ্বিতীয়বার ব্যবহৃত হয়েছে আজীবন অর্থের পিছনে ছুটে নিজের অজান্তেই কখন তার জীবন খসে পড়ল তা তিনি বুঝে উঠতে পারেননি সেটা বোঝাতে। আলোচ্য গুরুত্বপূর্ণ উদ্ধৃতিটি কবিতায় 2 বার ব্যবহারের মাধ্যমে কবিতার মূল ভাব আরও স্পষ্ট হয়েছে। 3-এর 2 দাগের প্রশ্ন, কবি হায় হায় কোন প্রসঙ্গে বলেছেন, কেন বলেছেন? উত্তরে লিখবে সুভাষ মুখোপাধ্যায় রচিত লোকটা জানলই না কবিতায় এমন একটি চরিত্রের কথা বর্ণিত হয়েছে যে অর্থের বিষয়ে অত্যন্ত সাবধানী ও লোভী। সে আজীবন বাঁদিকের বুক পকেট তথা সঞ্চিত অর্থ সামলাতে সামলাতেই জীবন কাটিয়ে দিয়েছে। তার জীবনের প্রতি আক্ষেপ প্রকাশের প্রসঙ্গে কবি হায় হায় শব্দবন্ধের ব্যবহার করেছেন। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে আজীবন টাকা পয়সা আঁকড়ে বেঁচে থাকা লোকটি কোনোদিন জীবনের প্রকৃত সুখ খুঁজে পায়নি। এমনকি সে বুক পকেটের নিচে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো দামি নিজের হৃদয়কেও কখনো উপলব্ধি করেনি। টাকা পয়সার প্রতি লোভ ও অতি সচেতনতায় জীবনের মহত্তর কোনো উদ্দেশ্যই সে পূরণ করতে পারেনি যাতে তাকে লোকে মনে রাখে। এভাবেই সে নিজের জীবনের ইহকাল ও পরকাল নষ্ট করেছে। অর্থ সর্বস্ব লোকটির এমন অসহায় যান্ত্রিক জীবনের প্রতি কবির বেদনা বোধ জেগে উঠেছে। তাই এমন অসার জীবনের প্রতি আক্ষেপ ও খেদ প্রকাশের জন্য কবি হায় হায় শব্দবন্ধের ব্যবহার করেছেন। 3-এর 3 দাগের প্রশ্ন, কবিতাটির নামকরণ যদি হতো হৃদয় বা আলাদিনের আশ্চর্য প্রদীপ তাহলে তা কতটা সার্থক হতো? উত্তর লিখবে সাহিত্যের নামকরণে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাহিত্যের বিষয়কে আগাম ইঙ্গিতপূর্ণ করে তোলে তার নামকরণ। তাই লেখকরা তার সৃষ্টির নামকরণ সম্পর্কে অতিমাত্রায় সচেতন থাকেন। সুভাষ মুখোপাধ্যায় রচিত লোকটা জানলই না কবিতায় টাকা পয়সাকে বড় করে দেখা এক অর্থলোলুপ মানুষের কথা রয়েছে যে গচ্ছিত টাকা কড়ির প্রতি অতি সচেতনতায় নিজের হৃদয়কে পর্যন্ত উপলব্ধি করতে পারেনি। হয়তো হৃদয় আলাদিনের আশ্চর্য প্রদীপ হয়ে উঠতে পারত, হয়তো অনেক অসম্ভবকে সম্ভব করে তাকে সাধারণ থেকে অসাধারণের পর্যায়ে উন্নীত করতে পারত, কিন্তু তা হয়নি। তবে হৃদয় ও আলাদিনের আশ্চর্য প্রদীপ এর প্রসঙ্গ থাকলেও এমন নামকরণ দিলে কবিতার লোকটার গুরুত্ব কমে যেত। কবিতায় দেখা যায় লোকটা ছোট লোক হওয়ার ভয়ে ধনীর প্রতীক হিসেবে দেওয়াল তুলে সমাজ থেকে নিজেকে আলাদাও করেছে। এরপর একদিন কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ তার মৃত্যু হয়েছে। অর্থাৎ সমগ্র কবিতায় এই অর্থ সর্বস্ব লোকটার কথাই প্রধান হয়ে উঠেছে যে নিজের হৃদয়কে, জীবনের মর্মকে বোকামি ও অজ্ঞানতাবশত উপলব্ধি করতে পারেনি। তাই লোকটা জানলই না নামকরণ যথোপযুক্ত ও সার্থক হয়েছে। এবারে চলে আসছি 3-এর 4 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়ের লেখার যে ধরন তোমার চোখে পড়েছে তা নিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো।
প্রথমে নিজের ঠিকানা লিখবে। বিশ্বজিৎ বিশ্বাস, গ্রাম পোস্ট সলুয়া, জেলা উত্তর 24 পরগনা, পিন 743247। ডান পাশের উপরের দিকে যে চিঠি পাঠাচ্ছে তার ঠিকানা লিখতে হবে। তো যে বন্ধুকে চিঠি পাঠাচ্ছ সেই বন্ধুর নাম দিয়ে শুরু করবে। আমি এখানে শুরু করেছি প্রিয় সুনীল। লিখবে, কেমন আছিস? অনেক দিন তোর কোনো চিঠি পাই না, তাই নিজেই লিখতে বসলাম। আগের দিন সুভাষ মুখোপাধ্যায়ের লেখা একটি অসাধারণ কবিতা পড়লাম, জানিস? কবিতায় কঠোর বাস্তবতাকে অত্যন্ত সহজভাবে তুলে ধরা হয়েছে। কবিতার নাম লোকটা জানলই না। কবিতায় টাকা পয়সাকে বড় করে দেখা এক অর্থলোলুপ মানুষের কথা রয়েছে, যে গচ্ছিত টাকা কড়ির প্রতি অতি সচেতনতায় নিজের হৃদয়কে পর্যন্ত উপলব্ধি করতে পারেনি। হয়তো হৃদয় আলাদিনের আশ্চর্য প্রদীপ হয়ে উঠতে পারত, হয়তো অনেক অসম্ভবকে সম্ভব করে তাকে সাধারণ থেকে অসাধারণের পর্যায়ে উন্নীত করতে পারত, কিন্তু তা হয়নি। লোকটা ছোট লোক হওয়ার ভয়ে ধনীর প্রতীক হিসেবে দেওয়াল তুলে সমাজ থেকে নিজেকে আলাদাও করেছে। এরপর একদিন কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ তার মৃত্যু হয়েছে। অর্থাৎ সমগ্র কবিতায় এই অর্থ সর্বস্ব লোকটার কথাই প্রধান হয়ে উঠেছে। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে, এই লোকটা যেন বর্তমান সময়ে আমাদের সকলের প্রতিনিধিত্ব করেছে, যারা সারা জীবন ধন দৌলত অর্থ সম্পদের পিছনে ছুটে নিজেদের জীবনকে উপভোগ করা থেকে বঞ্চিত হই, নিজেদের স্বার্থ ত্যাগ করে মানব কল্যাণের জন্য কিছুই করে উঠতে পারি না। সব মিলিয়ে একটা দারুণ শিক্ষা পেলাম যে টাকাটাই জীবনের সব নয়। এই ধরনের কোনো লেখা তুই পড়ে থাকলে আমাকে অবশ্যই জানাস। আজ এখানেই শেষ করছি, ভালো থাকিস। ইতি তোর প্রিয় বন্ধু বিশ্বজিৎ। এবারে বাঁ পাশে কোনায় নিচের দিকে যে বন্ধুকে চিঠি পাঠানো হচ্ছে তার ঠিকানা সুন্দর করে লিখবে। দেখো এখানে লেখা হয়েছে সুনীল বিশ্বাস, গ্রাম পোস্ট পশ্চিম চকচকা, জেলা আলিপুরদুয়ার, পিন 736101। এবারে চলে আসছি 4 দাগে। এখানে বলা হচ্ছে অথচ শব্দটিকে ব্যাকরণের ভাষায় কি বলি? কবিতায় এই অথচ শব্দটির প্রয়োগ কবি কেন করেছেন? উত্তর লিখবে, অথচ শব্দটিকে ব্যাকরণের ভাষায় বলি অব্যয়। এর অর্থ কিন্তু, তবুও, তা সত্ত্বেও। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে, আলোচ্য কবিতার প্রথম লাইনে কবি লিখেছেন, বাঁদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে লোকটার ইহকাল ও পরকাল চলে যায়, কিন্তু তার একটু নিচেই হাত দিলে সে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো তার হৃদয়ের সন্ধান পেত, তা লোকটা জানতেই পারল না। এই বিপরীত ভাবনা বোঝাতেই অথচ শব্দটি কবি ব্যবহার করেছেন। এবারে চলে আসছি 5 দাগে। আলাদিনের আশ্চর্য প্রদীপ পংক্তিটিতে মোট কয়টি দল, রুদ্ধদল এবং মুক্ত দলের সংখ্যাই বা কত? দেখো আমি এখানে রুদ্ধদল মুক্ত দল আলাদা করে বুঝিয়ে দিয়েছি। যেমন আলাদিনের এটা হবে আ লা দি নের, আর আশ্চর্য আশ্চর্য, প্রদীপ প্রদীপ। এই পংক্তিটিতে 5টি মুক্তদল ও 4টি রুদ্ধদল মিলিয়ে মোট 9টি দল আছে। এবারে চলে আসছি 6 দাগে। এখানে কি বলা হচ্ছে? কবিতার মধ্যে অসমাপিকা ক্রিয়ার সংখ্যা কটি ও কী কী? উত্তর লিখবে, সুভাষ মুখোপাধ্যায় রচিত লোকটা জানলই না কবিতায় অসমাপিকা ক্রিয়ার সংখ্যা 5টি, যথা 1 সামলাতে সামলাতে, 2 দিলেই, 3 ঢুকতে, 4 গিলতে গিলতে, 5 খসে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।